আসসালামু আলাইকুম রাসেল। শেয়ার করতাম, হ্যাঁ, কিন্তু ৩টা করতে যাচ্ছে হচ্ছে কারণ আমার ওই সময় তার মেয়ের নাম ছিল হচ্ছে মনি এবং তার ওয়াইফের নাম ছিল রিনা। তো তারা ডিসাইড করে, মানে উনি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একজন ছিলেন, তো যার কারণে সেই জায়গাতে একটা জমিদার বাড়ি আছে। তো সব মিলে শ্বশুরবাড়িতে যাওয়া আর কি, সবার সাথে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়া। তো শ্বশুরবাড়িতে যাওয়ার পরে সে মানে গ্রামাঞ্চলটা দেখে, ওই জায়গাটা দেখে অনেক মানে অবাক হয়ে যায় যে মানে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার কাজের কারণে সে সবকিছু মিস করছে। তো যাই হোক, তিনি তার ফ্যামিলি নিয়ে সেদিন পৌঁছানোর পরে তার তার হচ্ছে ওয়াইফের ভাই বোন আছে এবং আর আত্মীয় স্বজন আছে, তাদেরকে নিয়ে বের হয়ে তার ঘুরতে বের হয় আর কি, আশেপাশে ঘুরতে ঘুরতে মেলা বসে। আর লাকিলি সেইবার উনি যাওয়ার পরে ওই জায়গায় মেলা চলছিল। তো মেলা চলা অবস্থায় মোটামুটি আশেপাশের ৫-৬ গ্রামের লোকজন এই মেলায় তখন উপস্থিত। ওই সময় বিকালবেলা। তো তারা মেলার মধ্যে ঘুরতে থাকে এবং আশেপাশে জিজ্ঞেস করতে থাকে, জমিদার বাড়ির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, জমিদার বাড়ির ব্যাপারে। আচ্ছা, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু আমাদের যে ফেসবুক পেজ আছে সেখান থেকে একটু ঘুরে আসবো, দেখি কে কি বলছেন। যেহেতু ডক্টর আলিফ আছেন, আমি শিওর যে অনেকেই অনেক কথা বলছেন আজকে। ঘটনা ভালো লেগেছে তিনি জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন সজিবুর রহমান শুভ, এছাড়াও শ্রী পলাশ চক্রবর্তী আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আর রহমান অপু, এছাড়াও মনিরুজ্জামান মনি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই, এবং আশা করছি আপনিও থাকবেন। এবং আমাদের সঙ্গে আছেন অর্ণব রয়, আছেন আমাদের সঙ্গে SI হিমেল সহ আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করছি যে সবাই সবসময় আমাদের সাথে থাকবেন এবং ভালোর দলই থাকবেন। এখন চলে যাব ডক্টর আলিফের কাছে, অ্যান্ড ডক্টর আলিফের সেকেন্ড যে ঘটনাটি, সেই ঘটনাটি আমরা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটিও আপনাদের অনেক আনন্দ দেবে। থ্যাংক ইউ রাসেল ভাই। সেকেন্ড যে ঘটনাটা সেটা বাংলাদেশ থেকে অনেক দূরে, জি, আমেরিকার ঘটনা আর কি। তো যার ঘটনা বলবো তিনি আমার থেকে বয়সে অনেক বড়। তো আমি জাফর আঙ্কেলই বলছি। ঘটনাটা তার ছেলের কাছ থেকে রিসেন্টলি পাওয়া। তার ছেলের সাথে দেখা করতে আমি যে কোথায় গিয়েছিলাম রাসেল ভাই, আই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া। ঢাকাতেই দেখা করতে গিয়েছি। ফ্যামিলির লোকজনরা সবাই খুব কটাক্ষ করতে থাকে যে নিজের বাবা একটা মাত্র ছেলে লাশটা পাঠাই দিল কিভাবে, ওখানে তো টাকা পয়সার কমতি নাই, তাহলে কেন সে বাংলাদেশে আসলো না, বাংলাদেশে এসে লাশটা দাফন করতো। তো যাই হোক, একজনের আন্ডারে পাঠিয়ে দেওয়া হয়, একজন পরিচিত এক আঙ্কেলের দ্বারা পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। তো তার ছেলেমেয়েরা খুব আতঙ্কে থাকতো, কারণ বাবা মৃত্যুর পরে জাফর আঙ্কেলের কন্ডিশন নিয়ে ঘটনা শুরু আছে ভাই। তিনি কারোর সাথে কোনো কথা বলতেন না, চোখ বন্ধ করে বাসায় থাকতেন। ফ্রাস্ট্রেশনের লেভেল যদি চরমে থাকে সেই পর্যায়ে পৌঁছে যান।
তো বাবার এইসব কন্ডিশন, তিনি জব ছেড়ে দেন, একটা রেস্টুরেন্টে মাঝে মধ্যে যে কফি খেত সেখানে যাওয়া বন্ধ করে দেন, সকালবেলা উঠতে হাঁটতে যেত সেখানে যাওয়া বন্ধ করে দেন, ওয়েট বাড়ছে। এমন সময় সবাই চিন্তা করে যে বাসায় তো উনি একা থাকে, আর সবাই তো মানে একজন অকেজো হয়ে গেলে সবাই অকেজো হয়ে গেলে হবে না, কারণ তার 3টা ছেলে স্কুলে পড়ে এই মুহূর্তে, তার ছেলে মেয়ে স্কুলে পড়ে, তো ওয়াইফের চাকরি করতে হয়। মশাই বাসায় একজনকে রাখার জন্য টেক্সাস থেকে এক আত্মীয়কে নিয়ে আসা হয়। সেটাই জাফর আঙ্কেলের ভাতিজা, যার কাছ থেকে রাসেল ভাই আমি ঘটনা নিয়েছি। তো সেই আঙ্কেল, সেই ভাইয়াকে তারা বাসায় নিয়ে আসে এবং দেখভালের জন্য। তো কন্ডিশনগুলো এরকম দাঁড়ায় যে সে প্রায় সময় তার কথাবার্তা হচ্ছে ফ্যামিলি মিটিংয়ে, হঠাৎ করে বলে উঠলো যে ওই দেখো আব্বা বসে আছে। উনি সবসময় বলতে থাকতেন যে আমি আব্বার প্রেজেন্সটা পাচ্ছি। টেবিলে খেতে বসলো সবাই, এই যে আমার আব্বা আমার পাশে বসে আছে, এই বাবাকে একটু এটা ঢেলে দাও। অথবা মানে এরকম করতে করতে একটা সময় মূল আকর্ষণে যেটাতে আসে, রাত্রেবেলা একদিন সে স্বপ্নে দেখে তার বাবা, তিনি মানে বাসার সামনে যে লনটা মানে বসে আছে, তার বাবা মাথার পেছনটা বসে বসে মাথাটা মাংস ছিঁড়ে ছিঁড়ে মাথার স্ক্যাপটাতে কামড়াচ্ছে এবং সে খুব ব্যথা পাচ্ছে। আব্বা ছেড়ে দেন না, আব্বা ছেড়ে দেন, আমি ব্যথা পাচ্ছি, আব্বা ছেড়ে দেন। তো স্বপ্নটা ভেঙে যায়। তার ওয়াইফকে সে বলে আমি এরকম স্বপ্ন দিচ্ছি, বলে তুমি অনেক বেশি ভেঙে পড়ছো আব্বা নিয়ে, তুমি এগুলো নিয়ে বেশি চিন্তা করো না। তো এইসব কথাবার্তা সে কারো কথাই তেমন একটা গ্রাহ্য করতো না, তিনি সবসময় এরকম মনমর হয়ে বসে থাকতো। আর কিছু হলে হঠাৎ হঠাৎ করে বলল তুই যাব্বা, ওই যাব্বা। তো এরকম কন্ডিশনে তাকে একজন সাইকিয়াট্রিস্ট দেখানো হয় ওইখানে। সেই সাইকিয়াট্রিস্ট তাকে 6 মাসের একটা কোর্স দেয় এবং সাথে হাই ডোজের ওষুধ দেয়, যাতে সে তিনি রাত্রেবেলা ঘুমাতে পারে। এই ওষুধ খাওয়ার পরও তার রাতে কখনো ঘুম ভাঙতো না, মানে ঘুম আসতো না। তেমন দেখা যেত 2টা-3টার দিকে উঠে যাচ্ছে, উঠে আব্বা আব্বা বলে চিৎকার করছে, আব্বা এটা কই, আব্বা আমি এটা কি করলাম, আব্বা তুমি কোথায়। এবং প্রায় সময় সেই স্বপ্নটা দেখতো তার বাবা তার মাথার পিছনের মাংসগুলো কামড়ায় কামড়ায় খাচ্ছে এবং সে খুব ব্যথা পাচ্ছে। এটা স্বপ্ন, নিছকই স্বপ্ন রাসেল ভাই, এটার কিছু না। তো একদিন হঠাৎ করে ওই বাসায় এই যে ভাইয়াটার কথা বললাম তার পরিচিত একজন লোক আছে। তো মাওলানা বলাটা ঠিক হবে না, তো ওইখানে তার প্যান্ট শার্ট পরতে হতো, দাঁড়িয়ে আছে, সে যথেষ্ট জানা লোক আর কি। সে ওই বাসাটায় ঢোকার সময় বলে যে এই বাসায় তো ঢোকার অবস্থা নাই, এই বাসায় আমি ঢুকতে পারবো না, আমাকে বাইরে বসার ব্যবস্থা করেন, আর এখানে বিপদ আছে আর কি। তো আমাকে একটা আয়না দেন, আমি যখন কথা বলতে থাকবো তখন আমার কথার মাঝখান দিয়ে কেউ ইন্টারাপ্ট করবেন না। সে আয়না তখন দেখছে এবং বলছে যে আপনাদের বাসায় 2টা বদজিন ছিল, একটা বদজিন বাংলাদেশে চলে গেছে, একটা বদজিন স্টিল এক্সিস্ট করছে এখানে। সেই বদজিনটা আপনাদের সবারকে কোনো সমস্যা নেই, সেই বদজিনটা আপনার হাজবেন্ড যেখানে জাফর সাহেব তাকে খুব অপছন্দ করেন এবং তাকে তার মৃত্যু কামনার জন্য কামনাও করছেন এবং মারার সুবর্ণ সুযোগ খুঁজছেন। এটা যে কোনো সময় হয়ে যাবে, যে কোনো মুহূর্তে হয়ে যাবে, সে সুযোগটা পেলেই হয়তোবা বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে, হয়তো মরে যাবে, নইলে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে। ওনার জন্য লক্ষ্য রাখবেন এবং আপনাদের কন্ডিশনটা ভালো না, এই কন্ডিশনটাকে উত্তরণ পেতে 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 কখন হবে সেটা আমি বলতে পারছি না। এই বলে সেদিন সে বাসা ত্যাগ করে, কোনো সলিউশনই দেয় না, তার কোনো সলিউশনই কেউ পায় না। আমি রাস্তাতে বেশি লম্বা করছি ঘটনাটা, তারপরে যতটুকু শর্টে বলা যায়। ওই পরবর্তী মুহূর্তের ঠিক 5 থেকে 7 দিন পর সেদিন প্রচণ্ড বৃষ্টি, এত বৃষ্টির মধ্যে রাত্রে 2টার দিকে হঠাৎ করে তার ঘুম ভাঙে এবং সে নিচে আসার পর সে শুনে থাকে দরজার বাইরে থেকে কেউ একজন জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। ওই পাশে আশেপাশে কোনো বাঙালি লোকজন ছিল না যে দরজার পাশে এসে দাঁড়ায় বাংলা কথা বলবে, বলছে যে আমি তোকে খাবো এবং এমনভাবে খাবো তোর কোনো চিহ্ন থাকবে না। এরা বাসার সবাই শুনছে, তার ছেলে মেয়েরা ছাড়া। তো এরকম শব্দ শোনার পর তিনি খুব ঘাবড়ে যায় এবং জাফর সাহেব নিজেই তার অকপটে সেসব কথা স্বীকার করে, বলে যে আমাকে মাফ করে দেন। সে কাউকে কিন্তু বলছে না, সে হঠাৎ করে সোফার মধ্যে বসে বসে মাথা নিচু করে কান্না করতে করতে বলছে আমাকে মাফ করে দেন, আমি আর পারছি না, আমাকে মাফ করে দেন। সেদিন যদি আব্বাকে আমি বাংলাদেশে পাঠাই দিতাম আমার ওয়াইফের কথা শোনার পরে, তাহলে এই ঝামেলাগুলো এখন হইতো না।
কি কারণটা সে বলে নিজে স্বীকার করে যে সে তার বাবা ঠিক পরের দিন ঠিকই অসুস্থ ছিল, তার সহ্য হচ্ছিল না তার বাবার কষ্ট, সে তার বাবার খাওয়ার সাথে বিষ মিশিয়ে দেন এবং মরফিন একসাথে ইনজেক্ট করে মেরে ফেলে। ও এটা মার্ডার ছিল, মার্ডার কেস ছিল। তার বাবাকে তিনি মেরে ফেলেন। এরপর থেকেই তার বাবা তার কোনো কিছু থেকেই যাচ্ছিল না। ইভেন সে শুয়ে থাকলেও তার বাবা পাশে শুয়ে থাকে, সে বসে থাকলে তার বাবা পাশে বসে থাকে। সে বলে, যা তুমি যা বলবা, বাইরে ওই দরজা ধাক্কানোর শব্দ হচ্ছে এবং সে বলছে যে তুমি যা বলবা তাই হবে, আমাকে প্লিজ ছাড়ো, আমাকে মাফ করো, আমি বাঁচতে চাই। পরবর্তী সময় ওই যে লোকটাকে নিয়ে এসেছিল, যে ভাইয়াটার ঘটনা আমি তার কাছ থেকে শুনলাম, তার নামটা আমি বলছি না, সেই ভাইয়াটা যেই টেক্সাসের যে ভাইয়াটা আপনার লোকটা সাথে করে নিয়ে আসছিল, সেই লোকটাকে তারা পরবর্তী সময় তারা একটা ল্যাম্প তাকে পূর্ণভাবে ব্যবস্থা করে দেওয়া হয়, ল্যাম্পটা রান্না করে বা কিছু একটা করে দেওয়া হয় এবং তার কাছ থেকে ক্ষমা চাইয়ে নেওয়া হয় এবং খুব কষ্টে তার কাছ থেকে মাফ পাওয়া যায় এবং জানা যায় যে আরেকটা জিন যেটা ছিল সেটা তার বাবার কবরের পাশেই থাকে। সে বাংলাদেশে গিয়ে সেই আরেকজনের কাছে মাফ চাইতে হবে। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশে যান এবং সেই জিনের কাছে, সেই কবরস্থানে যে মাফ চান বাবার কাছে, যে বাবা তুমি আমাকে মাফ করে দাও। এখন রাসেল ভাই, মাফের বিষয়টা তো সম্পূর্ণ উপরের হাতে, আমি সেটা জানি না, আমি সেটা বলতে পারছি না। তবে ওই লোকটা বলেছিল যে ওরা দুজন মাফ করুক আর যাই হোক, উনি পরবর্তী সময়ে তাকে আর ওরা ডিস্টার্ব করেন নাই ওই ঘটনার পরে। এই ঘটনা টানতে স্ট্রেচ করতে করতে 2000 সালে তিনি সবার কাছে ওই ঘটনাগুলো শেয়ার করলো। এটা স্ট্রেচ করতে 2000 পর্যন্ত লেগে যায়। 2011 সালে যখন তিনি মারা যান, তখন তিনি বলেন যে মারা যাওয়ার 3 দিন আগে, মানে আমেরিকাতেই 3 দিন আগে তিনি তার ছেলে মেয়েদেরকে বলতে থাকে যে তোমরা আমার জন্য দোয়া করো, আমার সময় নাই। এই কয়েকটা ওয়ার্ডস আমি আপনাকে বলছি, আমার সময় নাই, আমি খুব অল্প সময়ের মধ্যে চলে যাব, আমি বড় ধরনের একটা পাপ করে যাচ্ছি পৃথিবী থেকে, তোমরা যদি পারো আমার জন্য একটু বেশি বেশি দোয়া করো। আমি জানি না আমার বাবা আমাকে মাফ করেছে কিনা, এটা আমি সম্পূর্ণ উপরে ছেড়ে দিচ্ছি। এটাই তার লাস্ট ওয়ার্ড ছিল। এরপর তিনি কোমায় চলে যান এবং প্রায় 3 দিন পর তিনি মারা যান। এটা ছিল ঘটনা রাসেল ভাই। আর অনেকগুলো প্লট মিস করে গেছি, আমি বললাম না, ওগুলা মাথায় আসছে না রাসেল ভাই। যদি একটু মনে করে বলা যায়, কারণ ঘটনাটা খুবই ইন্টারেস্টিং। মনে করেন ওই যে বলছে যে, যেমন ওইটা আমি বলতে চাচ্ছিলাম না, একদিন খাওয়ার টেবিলের সামনে হঠাৎ করে বলছে যে দেখো আমার আব্বা কি জানি খাচ্ছে, ময়লা টয়লা, আমার বারে একটু ভালো খাওয়া দাও। না, এগুলো সব দেখতে পাচ্ছেন উনি। ওকে, এই ছিল ঘটনা রাসেল ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেক চমৎকার একটা ঘটনা আমরা শুনলাম ডক্টর আলিফের কাছে, এবং ডক্টর আলিফের কাছে এই ঘটনাটা শুনে আমার কাছেও খুব কেমন শিউরে ওঠার মতো ঘটনা। এরকম ঘটনা কিন্তু সচরাচর আসলে পাওয়া যায় না, তাই না? তো যাই হোক, আমার মনে হয় যে আমরা ডক্টর আলিফের কাছে আবারও ফিরে আসব। এখন যেটা করব সেটা হচ্ছে একটা অডিও ক্লিপে যাব এবং সেই অডিও ক্লিপের পরে আবারও আমাদের নতুন অতিথি নিয়ে আসতে হবে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি রেড এফএম অ্যান্ড ডু ফুর্তি। বেশ কিছু আছে, আর কিছু এমন যেগুলো আসলে আমরা এই মুহূর্তে শেয়ার করতে চাই না, কারণ বোধহয় অনেকে এসেছেন, এমন শেয়ার করেছেন, চেষ্টা করলাম, দেখলাম মা গভীর ঘুমে অচেতন, অ্যান্ড ওনার কোনো ফিলিংস নেই, অথচ আমার চেয়ে ওনার ঘুম বেশি পাতলা। ফিলিংস নেই, কিচ্ছু না। আপনার হঠাৎ যখন ঘুম ভেঙে যায়, যেভাবে আপনি নর্মালি চোখ খুলে ফেললাম, কোনো রকম সিরিয়াস বিষয় নাই। চোখ খুলে দেখলাম একটা 10-12 বছরের বাচ্চা মেয়ে, প্রিন্টের ফুলের একটা ফ্রক পরা, চুল খুব বেশি লম্বা না হলেও কোমর পর্যন্ত, এবং খুব সুন্দর দেখতে, খুব মায়াবী একটা চেহারা। সে Face it. Radio Money Furti. Radio Furti.
ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও ফুরতের এফএম, আমি রাসেল আছি সাথে, এবং চলছে ভূত এফএম। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম, এবং আশা করছি সবাই ভালো আছেন, সবসময় ভালোর দলে আছেন। এবং আমাদের এইখানে যারা লিখছেন তাদের অনেক রকমের মেসেজ পাচ্ছি আসলে, এবং সেই মেসেজগুলোতে আপনারা জানাচ্ছেন কেমন লাগছে আজকের ভূত এফএম এবং কীরকম উপভোগ করছেন। আমাদের এইখানে যে সমস্ত ঘটনাগুলো আপনারা শুনছেন, সেই সমস্ত ঘটনাগুলো অলমোস্ট সব কিছুই আমি দেখতে পাচ্ছি এখনও পজিটিভ রিভিউ আপনারা দিয়েছেন। স্টোরি শুনে অনেকেরই ভালো লাগছে, অনেক কারো কারো হয়তো ভালো লাগছে না। আমাদের সাথে আবির মণ্ডল যেমন, তার কাছে এখনও ভালো লাগেনি। রেজাউল করিম আমাদের সঙ্গে আছেন, তিনি চিটাগং থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আলম খোরশেদ, তিনি বলছেন যে লাস্ট স্টোরিটা ইনক্রেডিবল ছিল। আমার কাছে লাস্ট স্টোরিটা আসলে অসাধারণ লেগেছে, যেটা ডক্টর আলিফ বলছিলেন। আমাদের সাথে আছেন সারহান সাদ, এবং তিনি বরিশাল থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন এমডি সেলফি কিং জয়। এবং আমি সত্যি কথা বলতে যে ডক্টর আলিফের যে সেকেন্ড ঘটনাটা, এটা ভুলতে মনে হয় আমার অনেকদিন টাইম লাগবে। এমডি নাফিউর রহমান লিখেছেন আলিফ ভাইয়ের দ্বিতীয় ঘটনাটা অনেক ভালো লাগলো। সোহাগ বাবু আমাদের সঙ্গে আছেন এবং একা বাসায় তিনি শুনছেন। জুলহাস নেইমার আমাদের সাথে আছেন, কুয়াকাটা থেকে শুনছেন। তারা একসাথে অনেকগুলো বন্ধু মিলে, এবং তারা সম্ভবত একটা হোটেল রুম কিনা আমি ঠিক বুঝতে পারছি না, সেখান থেকে একটা ছবি আপলোড করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যে শুনছেন এবং সবাই একসাথে শুনছেন, সেই মানে পুরো ব্যাপারটা আমি যেন অনুভব করতে পারছি। আপনারা সবাই, আশা করছি যে আপনারা উপভোগ করছেন, আমাদের সাথে পুরোটা সময় থাকবেন। ফুয়াদ আল মাহিন আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন যে আশা করি ভালো আছেন। ইয়েস, আমি ভালো আছি এবং সবসময় ভালোর দলেই আছি। আহমেদ শাকিল নাটোর থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি তানভীর আছেন আমাদের সঙ্গে। আর যে হাসিফ, আদিব ভাইয়ের সেকেন্ড স্টোরিটা এক্সট্রা অর্ডিনারি লেগেছে। আমাদের সঙ্গে আছেন এমডি মারুফ, আমি কিন্তু ভূত এফএমের পেজ থেকে পড়ছি। আমাদের সঙ্গে আছেন এমডি মেহেদি হাসান সানি, অনেক জ্বর, তারপরে শুনছি আপনি আপনার খুব দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও পারভেজ মুশাররফ, এবং তিনি বলছেন কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরও অনেকেই। ইমাদ শোভন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এছাড়াও এই মুহূর্তে মেহেদি হাসান মামুন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এসকে আর মাহমুদুল ইসলাম মুন্না আমাদের সঙ্গে আছেন। আহমেদ শাকিল আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদৌস আরিফা সহ আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়াও আমি দেখতে পাচ্ছি রেডিও ফুর্তির যে পেজটা রয়েছে, সেই পেজেও আমাদের এখানে অনেকেই অংশগ্রহণ করেছেন এবং লিখছেন, এবং তাদের মধ্যে যারা আছেন এই মুহূর্তে তাদের দেখতে পাচ্ছি আমি অনেকেরই কাছে ভালো লাগছে, এবং সেই প্রসঙ্গ নিয়ে, সেই মেসেজগুলো নিয়ে একটু পরে আসবো। আপাতত আমাদের নতুন অতিথি এখানে জয়েন করেছেন আমাদের সাথে, তার সাথে পরিচিত হই, তারপরে ঘটনা শুনি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, আমি বলছি। জি, আসসালামু আলাইকুম, আমি নিশাদ, মিরপুর 1 থেকে এসেছি। আপনার সঙ্গে যিনি আছেন, আমি আমার হাজবেন্ড আছে। জি, আমার নাম নূর। একটু কাছে এসে বলতে হবে। জি জি, আমার নাম নূর। আমরা মিরপুর 1-এ থাকি, মিরপুর 1 সলিমুদ্দিন মার্কেট। ওকে, আমরা চলে যাই ঘটনায়। আপনি যে ঘটনাটা শুরু করবেন, সেই ঘটনাটা আসলে এখনও ঘটছে, এবং সেই ঘটনাটা শেষ হচ্ছে না কোনোভাবে, এবং আপনি এখনও সাফার করছেন প্রতিদিনই। এবং এইখানে আপনার মা আপনার সঙ্গে এসছেন, আপনার হাজব্যান্ড আপনার সঙ্গে এসছেন, এবং আপনি নিজেও আপনার কাছ থেকে প্রথমে শুনি যে ঘটনাটা শুরু হয়েছিল কিভাবে, তারপর এই ঘটনাটা শুরু হয়েছিল 2010 সালে, যখন আমরা উত্তরাতে থাকতাম। কামারপাড়া নামে আমরা একটা জায়গায় ছিলাম, ওইখান থেকেই ঘটনাটা শুরু হয়। তখন আমি ক্লাস 4-এ পড়তাম। এটা 2010 সালের কাহিনী। তখন আমি আগের থেকেই ভূত এফএম শুনি, তখন থেকে মানে কিছুটা যখন দেখতাম মনে করতাম যে হ্যালোসিনেট হচ্ছে বা অন্য কিছু এই টাইপের, সবসময় এইগুলো ভেবেই এগুলোকে পাত্তা দিতাম না। আর একদিন আমি বসেছিলাম, ওই দিনও শুক্রবারই ছিল, ভূত এফএম শুনবো, এরকম বেশি রাতও না, 10:30 11টা এরকম টাইম হবে।
আমি একটু বাসার ডিটেলসটা দিয়ে নিই। আমরা ছিলাম 3 তলাতে, আর সামনে একটা বাসা ছিল টিন শেড। ওইখানে একটা বড় আম গাছ ছিল, ওইখানে মানে কিছু ঝামেলা ছিল। যাই হোক, তো ওইখানে আমি বাসায় যখন জি। জি অবশ্যই। তোমার ওখানে যখন ও যে সময় বাসায় ছিল, ওটা কীরকম টাইম ছিল? ওই টাইমটা ছিল 10:30 থেকে 11টা পর্যন্ত। ওই টাইমে আমি জানালার কাছে বসেছিলাম, হঠাৎ দেখি যে একটা মেয়ের মতো, মানে আকৃতিটা মেয়ের ছিল বাট ফেস দেখা যাচ্ছিল না। বয়স্ক ধরনের? মানে বয়স্ক ছিল কিছুটা। যাই হোক, ওরকম একটা মেয়ে ছিল বসা। ওই মেয়েটা তখন মানে মুখটা লুকানো টাইপ বসা ছিল। তখন আমি তাকিয়েছিলাম, ডাকি সেটা এইসব। ছিল চালের উপরে বসা ছিল, যেটা হাত পা এক জায়গায়, যেটাকে আমরা বলি হামাগুড়ি টাইপের দিয়ে ওভাবে করে বসা ছিল, চুলগুলো সামনের দিকে ছিল, দিয়ে চালের উপর বসেছিল। হ্যাঁ, তারপর আমি কিউরিওসিটি বশত মেয়েটাকে ডাক দিই। ডাক দেওয়ার পরে কিছুক্ষণ ডাকাডাকির পরে সে অ্যান্সার করে না বা তাকায় না। অনেকক্ষণ পরে যখন আমার রাগ হয় তখন একটু আমি ডাক দিই, তখন সে যখন তাকায় আমার দিকে, মানে ফেসটা কেমন ছিল এটা এক্সপ্লেন করা সম্ভব নয়। একে তো মনে হচ্ছে তাকিয়ে আছে, বাট তার চোখটা মানে দেখা যাচ্ছে না, একদম ফুল একটা মানে ছায়া টাইপের কিছু দেখা যাচ্ছে। এত ভয়ানক ছিল এটা, যেটা বলে এক্সপ্লেন করা আসলে সম্ভব নয়। একদম ফুল তাকিয়ে আছে, দেখে মনে হচ্ছিল যে এখনই হয়তো আমাকে এসে ধরবে বা কিছু বলবে। অনেক রাগান্বিতভাবে তাকিয়েছিল। এই ছিল আমার প্রথম কাহিনী। মানে আপনি হচ্ছে ওই ওই আপনার এখন যে সমস্যাগুলো হচ্ছে, সমস্যাগুলো তো খুব সিভিয়ার। আপনি আপনার হাজবেন্ড আছে এখানে, যেমন আপনি ওনারা বলছিলেন যে আপনার সামনে, চোখের সামনে মুহূর্তের মধ্যে আপনার হাতে বিভিন্ন জায়গায় দাগ পড়ে যায়, বিভিন্ন জায়গায়। হ্যাঁ, বিভিন্ন ধরনের স্ক্র্যাচ পড়ে, তারপর আরবি ওয়ার্ড ওঠে কিন্তু উল্টো। তারপর খ্রিস্টিয়ানদের যে ক্রুশ আছে সেটাও উল্টো হয়, মানে এরকম ধরনের কিছু চিহ্ন হয়, মানে আবার বিভিন্ন ওয়ার্ড লেখা ওঠে। এখানে আমি তোমার এটাকে ক্লিয়ার করে দিচ্ছি সবার জন্য। সেটা হচ্ছে, ও যেটাকে দেখেছিল সর্বপ্রথমে চালের উপর যেটার কথা বলছে, এই জিনিসটাই আমাদের ধারণা মতো, এবং আমরা অনেক হুজুর দেখিয়েছি, অনেক কবিরাজ দেখিয়েছি, তাদের সবার ভাষ্য অনুযায়ী এই জিনিসটাই সেই জিনিস। ইভেন অনেক ক্ষেত্রে যখন জিন হাজির করা হয়েছে আজ পর্যন্ত অনেকবার। করানোর পরে প্রত্যেকবার স্বীকারোক্তি এসেছে ওর এখন পর্যন্ত যে এই প্রবলেমগুলো সেই সময় থেকে শুরু হয়েছিল, এবং সে যখন চালে যে বসেছিল তখন যখন তাকে ও ডেকেছিল, ও তখন থেকে এসেছে ওর সাথে। আর এইটা মেইন প্রবলেমটা শুরু হয় আমাদের বিয়ের পরে থেকে। বিয়ের প্রথম দিকে আমি অনেকটা এথিস্ট টাইপের ছিলাম, যে আমি ধর্ম বিশ্বাস করতাম না, কোনো কিছু বিশ্বাস করতাম না সেভাবে করে, এথিস্ট ছিলাম। বিয়ের প্রথম দিকে ওর কিছু কিছু সিনড্রোম দেখা দেওয়া শুরু করলো। এটা হচ্ছে গিয়ে অক্টোবরে 2017 সালে মিরপুরে, আমাদের বর্তমান যে বাসায় আমরা অবস্থান করছি এই বাসায়, যে ও অনেক সময় দেখা যেত আমার উপর রাগ করে আমাকে মারতে চাচ্ছে। একদিন শুয়ে থাকতে থাকতে আমার আঙুল ধরে বলছে যে তোমার আঙুলটা আমি ভেঙে দিই। আমি চিন্তা করেছি যে হয়তো রাগ করেছে বা দুষ্টুমি করছে, এরকম চিন্তা করে বলেছি যে তাহলে ধরো ভেঙে দাও। তখন আমার মা দেখেছে যে ও ভাঙতে গিয়েছে পুরোপুরি, আমি টান দিয়েছি, মা দেখেছে, দেখে ওকে বকা দিতে তখনও বলছে যে আমি এরকম করিনি, তো না আমি এটা করিনি। তখন আমরা চিন্তা করলাম হয়তো কোনো মেন্টালি প্রবলেম হতে পারে, এরকম তো সাধারণ হয় মানুষের। নতুন পরিবেশে এসেছে, এত টানাটানি গিয়েছে, বিয়ের একটা সিজন গিয়েছে, এই জন্য এটা হয়েছে। কিছুদিন যেতে না যেতে আমাদের বাসায় কিছু লোকজন আছে, আমরা আড্ডা দিচ্ছি, হঠাৎ করে ওর হাতে একটা বাইটের চিহ্নটা পুরোপুরি সাপের দাঁতের মতো, 3টা দাঁত, বাচ্চাদের দাঁতের সাইজের মতন গ্যাপ করে সাপের মতন 3টা দাঁত। ও মানে আমাদের কাছে এসে হাতটা দেখিয়ে পুরো কান্না করে ফেলেছে যে আমার এখনো কামড়াচ্ছে কি যেন, দেখো। আমরা ঠিক বুড়া আঙুলটার সাইড থেকে, রাসেল ভাই আপনি দেখতে পারবেন, এইখান থেকে 3টা দাঁতের দাগ একদম সাপের মতো, মানে বুড়ো আঙুলের ঠিক নিচের দিকটায়। আমরা চিন্তা করছি হয়তো অ্যালার্জি বা এই টাইপের কোনো কিছু হবে, যেটা অ্যালার্জি টাইপের কোনো কিছু একটা দাগ পড়েছে। তার কিছুদিন পরে আমার এক ফ্রেন্ড আমার দেশের বাড়ি থেকে
ঢাকায় বেড়াতে আসে তার ওয়াইফকে নিয়ে। তাই আসলে আমাকে ফোন দেয় যে নতুন বিয়ে করেছিস, আমি আসি তোর বাসায় দেখা করতে। আমরা তাকে নিয়ে আসি, বাসায় নিয়ে এসে আমরা রাত্রি আনুমানিক 3টা পর্যন্ত আড্ডা দিয়ে আমরা আমাদের রুমে যখন শুতে যাওয়ার আগে আমি আর আমার ওয়াইফ মার রুমে গিয়েছি আমার, তাকে গুড নাইট দিতে যে আমরা শুতে যাব। এরকম সময় হঠাৎ করে নুপুরের শব্দটা প্রথমে আমার ওয়াইফ পাওয়া শুরু করলো। নুপুরের শব্দ পাচ্ছে, তারপর বলছে যে এরকম নুপুরের শব্দ বারান্দা থেকে আসছে, মা তুমি কি এটা শুনতে পাচ্ছ? তখন মা একটু খেয়াল করে দেখে বলে মাও শুনতে পাচ্ছে। এবার দুইজনের এরকম দেখে আমি তারপরে চিন্তা করলাম কিরকম নুপুরের শব্দ, আমি একটু খেয়াল করে দেখি। এবার আমি শুনতে পেয়ে আমার কেন জানি আচমকে একটু ভয় লাগা শুরু হলে আমি মোবাইল ফোন থেকে ইউটিউবে যে সূরা ইয়াসিন চালিয়ে দিলে ও বলছে খালি যে সাউন্ডটা বাড়ছে, এটা বন্ধ করে সাউন্ডটা বাড়ছে। বলতে বলতে রাসেল ভাই সর্বোচ্চ 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে ও চিল্লিয়ে উঠে খাটে শুয়ে আমাকে ধরতে আসছে, মারবে যে সাউন্ডটা বন্ধ করো থেকে এবার কর। ফেসটা দেখতে সেই সময় ওর ফেসটা দেখতে কেমন বলা যায় যে রাগান্বিত হিন্দুদের রাগান্বিত দুর্গা বলে যেরকম, ওই টাইপের, মানে বড় বড় চোখ করে এমন ভাবে যে আমাকে মেরে ফেলবে এই টাইপের একটা ফেস এক্সপ্রেশন তৈরি করে। আমরা তো ভয় পেয়ে যে এটা এরকম কেন হচ্ছে। তখন আমার পাশের রুমে তো আমার ফ্রেন্ডরা ছিল, আম্মুকে বললাম কি তুমি দ্রুত যাও যে ওদেরকে ডাক দাও। আম্মু কিছু চিন্তা না করে আম্মু ওদেরকে ডাক দিতে গেল। ওইটুক সময় আমি ধরে রেখেছি, যদিও একটু ভয় লাগছে, বিশ্বাস করি না ভয় লাগছে। এবার ওরা আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফ আসলো, এসে দেখলো এই অবস্থাটা। একটা কথা এখানে তুমি স্কিপ করে Okay. গিয়েছো, তোমার ফ্রেন্ডের ওয়াইফের সাথে এই প্রবলেমটা ছিল। ওটা বলবো। তা ওরা আসলো, এসে দেখলো যে আমার ফ্রেন্ডের ওয়াইফের এই প্রবলেমটা ছিল, যেই কারণে ওরা বুঝতে পেরেছে দেখে যে আসলে এটা কি হচ্ছে। এইবার ওরা এসে সাথে সাথে বাসার যে জানলার পর্দা ওগুলো নিল, মানে এক্সট্রা যে পর্দাগুলো আমাদের রাখা থাকে ওগুলো নিজে আয়না টাইনা এগুলো যা আছে এগুলো ঢেকে দিয়ে পাশের বাসা থেকে বললো যে মরিচ নিয়ে আসো, এই নিয়ে আসো, ওই নিয়ে আসো, কিছু জিনিসপত্র রিচুয়াল টাইপের জিনিসপত্র যেগুলো দিয়ে ভূত তাড়ায় এরকম জিনিসপত্র কিছু নিয়ে আসলো, নিয়ে সেগুলো করলো। কিন্তু তেমন কোনো বেনিফিট হলো না হওয়ার কারণে ও তো আমাকে মারবে, সবাইকে মারবে এমন একটা অবস্থা। আমরা 3-4 জন বন্ধু বান্ধব, 3-4 জন আমার ফ্রেন্ড, কাজের মহিলা, আমার আম্মু, শুধু 3-4 জন মিলে আমরা ওকে ধরে রেখেছি, হাত পা ধরে রেখেছি, কিন্তু আমরা ওর সাথে জোরে পারছি না। এক পর্যায়ে হলো কি, কারো একজনের কাছ থেকে, আমাদের রাসেল ভাই খেয়াল নেই, কোনো একজনের কাছ থেকে ওর বা পাটা ছুটে যায়, ধরে রাখতে যে বা পাটা ছুটে গেলো, বা পাটা উঁচু করে খাটের উপরে একটা আঘাত করে, আস্তে করে আঘাত করার সাথে সাথে আমরা খাটে কাজের বুয়া শুদ্ধ 2-3 জন, আমরা প্রায় 4-5 জন খাটের উপর, সবাই খাটটা ভেঙে নিচে নেমে গেলে এর মধ্যে প্রায় আজান দেবে অবস্থা। এর মাঝখানে আরো কিছু কাহিনী আছে যেগুলো পার্সোনাল ইস্যুর জন্য আমি স্কিপ করে গেলাম। তা আজান দিবে এমন সময় সবকিছু একটু ঠান্ডা হলো। আমরা চিন্তা করলাম যে যাক, যেহেতু ফজরের আজান দিয়েছে তখন, তাহলে এখন হয়তো সবকিছু স্বাভাবিক হয়ে গেল। সবাই একটু নিঃশ্বাস পেলাম স্বস্তির, যে এখন হয়তো সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আজান শেষ হতে না হতেই আবার যা তাই শুরু, প্রথমে উঠে বসলো। এবার আমরা তো সবাই অবাক, আমরা ম্যাচের কাঠি টাঠি যেভাবে যা ছোটবেলায় শুনেছি যে ম্যাচের কাঠি বা ম্যাচ দেখলে ভয় পায়, এমন ভাবে ম্যাচ নিয়ে আসছি, আমার হাতে ম্যাচ। ও সুন্দরভাবে উঠে বসে আমার দিকে তাকিয়ে বলছে যে ম্যাচটা একটু দেখতে পারি তোমার হাত থেকে, ম্যাচটা একটু দেখি। ম্যাচটা আমি ওর হাতে দিলাম, যে দেখি ম্যাচটা চেলো, যেহেতু এখন সেন্সে আছে। এখন ম্যাচটা আমার হাতে থেকে নিয়ে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলছে যে ম্যাচ তো এখন আমার কাছে, তুমি আগুন কিভাবে জ্বালাবা। এই আবার সেই একই রকম প্রবলেম শুরু। এইটা বলার পরে থেকে আবার সেই সিনড্রোমগুলো শুরু, মারামারি কাটাকাটি, সবার মধ্যে মারতে যাচ্ছে। এরকম করতে করতে ভোর হয়ে গেল, পুরোপুরি আলো উঠে গেছে সেই সময়। অনেকে হয়তো বিশ্বাস করে যে রাত্রিবেলায় শুধু এরকম প্রবলেম হয়, বাট আমরা যেটা দেখেছি, প্রবলেম যাদের হওয়ার তাদের রাত দিন দেখে হয় না। আমাদের দিন হয়ে গিয়েছে তখন। আমরা সকাল 6টার দিকে আমার এক মামাকে ফোন দিয়ে বললাম যে এরকম সমস্যা, যদি আশেপাশে কোনো ভালো হুজুর বা কেউ থাকে তাকে নিয়ে আসো। তা সে এক মাদ্রাসার হুজুরকে নিয়ে আসলো, মসজিদ প্লাস মাদ্রাসার হুজুর, তাকে নিয়ে আসলো। নিয়ে এসে সে আমাদের রুমে ঢুকেছে। সে জানতো না যে এটা কতটা সিরিয়াস। সে আমাদের রুমে ঢুকে ওকে ধরে কিছু সূরা পড়ছিল। তখন আমি
ওখানে উপস্থিত ছিলাম, আমি রুমে ঢুকছি, সে সুরা পড়ছে, মামা টামা হুম। সবাই ওকে ধরা, সেই অবস্থায় আমি ওকে রুমে ঢুকছি, ঢুকতে ঢুকতে দেখি ওর সেন্সলেস হয়ে গেল সুরা পড়তে পড়তে। ও বেডে বসা, সেন্সলেস হয়ে গেল। সেন্সলেস হতে হতে রুমের লাইট ফ্যান সব অফ হয়ে গেল। এবার কিছুক্ষণ পর ওর সেন্স যখন ফেরত আসলো, লাইট ফ্যান আবার জ্বললো। জ্বললে এখন হুজুর আমাদেরকে বলছে যে যাক, সব সমস্যা চলে গেছে, আমি এখন আসি। তা আমরা রাসেল ভাই সে সময় বুঝতে পারিনি যে হুজুরটা নিজেই কতটা ভয় পেয়ে সেখান থেকে চলে যাচ্ছে। তা আমরা সবাই স্বস্তি নিঃশ্বাস ফেললাম আরেকবার, যে যাই হোক হুজুর এসেছিল, সব সমস্যা মিটে গেছে। হুজুর চলে যাওয়ার রাসেল ভাই সর্বোচ্চ 10 মিনিট পরে আমাদের ফ্ল্যাটটা 7 তলায়, বিল্ডিং এ 7 তলার উপরে আমাদের রুমের পুরো সাইড থাই গ্লাস শুদ্ধ, পুরো আপনার জানালা দেয়াল শুদ্ধ, সবকিছু কেঁপে উঠলো। কেঁপে উঠতে না উঠতে আবার সেই অর্থ হাসি দিয়ে আবার সেই প্রবলেম শুরু, পুরো সেরকম চেঁচামেচি, মারতে আসা। এর মধ্যে আমরা আবার চিন্তা করলাম যে যেহেতু কিছু হয়নি, আমরা হুজুরকে আবার ফোন দিই। হুজুরকে ফোন দিয়েছি, কিন্তু হুজুর প্রথমবার বলছে আসছি। এরপর আধা ঘন্টা এরকম আমরা টর্চার সহ্য করলাম। করার পরে যখন হুজুরকে ফোন দিলাম, হুজুর আর ফোন ধরে না। এইবার ওই জিনিসটা, ওর যে জিনটা বলছে যে হুজুর তো আর আসবে না, হাসি দিয়ে বলছে হুজুর তো আর আসবে না, হুজুর তো ভয় পেয়েছে। এইভাবে বলতেছে হুজুর তো আর আসবে না, হুজুর আমারে দেখে তো ভয় পেয়েছে, আমি তো দেখা দিয়েছি হুজুরে, তো আমি চেহারা দেখাইছি। ভালো কথা। এবার আমরা কি করব, কিছু খুঁজে না পেয়ে, এর মধ্যে আরেকজন হুজুর আনতেও তো সময় লাগবে আমাদের। এর মধ্যে আমরা কোরআন শরীফ, মুসলমানদের কোরআন শরীফ আমরা ওর বুকের উপর দিয়ে রাখলাম, যে বুকের উপর কোরআন শরীফ রেখে দেখি কি হয়, যেহেতু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। ও কোরআন শরীফ শুদ্ধ, কোরআন শরীফটা জিনটা নিজেই কোরআন শরীফটা হাতে নিয়ে উঠে বসে কোরআন শরীফ সরিয়ে দিচ্ছে হাত দিয়ে। আর যতবার আয়না ঢাকা হচ্ছে রুমের মধ্যে, প্রত্যেকবার আয়নার পর্দা যখনই ও আসছে, বিল্ডিং কেঁপে উঠছে, থাই গ্লাস কেঁপে উঠছে, দিনের বেলা ভাই এটা কেঁপে উঠে আয়নার পর্দা পড়ে যাচ্ছে, আয়না যে কাপড় দিয়ে আমরা ঢেকে রাখছি সেই কাপড়টা পড়ে যাচ্ছে। এরপরে আরো হুজুর আনা হলো, কিছু 2-1 দিনের মধ্যে এভাবে করে চলতে থাকলো। কিছু হুজুর আনা হলো, কেউ যেটা বলে শ্মশানে পাঠা বলি দিয়েছে আমাদেরকে দিয়ে, এরকম আরো কিছু জিনিসপত্র করেছে তারা। মাঝে ডক্টর দেখানো হয় যে আমার বাবাকে যখন জানানো হয় এইসব কাহিনী, তখন সে বলে যে আগে ডক্টর দেখাতে। তো আমরা এরকম করে সাভারের একটা ডক্টরকে দেখাই। সে আমার বিভিন্ন ধরনের টেস্ট দেয়, সব কিছু দেওয়ার পরে যখন রিপোর্ট আসে সন্ধ্যার সময়, সব রিপোর্ট নর্মাল লেখে, তখন সে সব সিনড্রোমগুলো জানতে চায়। দেন আমাদের কাছে একটা ভিডিও ফুটেজ যে ছিল, ভিডিওটা আমরা রাসেল ভাইয়াকে দেখিয়েছি, যেটা হ্যাঁ। তো ওই ভিডিও ফুটেজটা আমরা ওই ডক্টরকে দেখাই। দেখানোর পরে সে নিজেই ওটা দেখে বলে যে আপনারা একটা হুজুরের সাথে কন্ট্যাক্ট করেন। সায়েন্সের যুগে এগুলো কেউ বিশ্বাস করে না, বাট আপনারা একটা হুজুরের সাথে কন্ট্যাক্ট করেন, এটা বলে সে জাস্ট আমাকে একটা রিল্যাক্সের জন্য একটা ঘুমের ওষুধ দেয়। আর এর মধ্যে কিছু জিনিস বাদ পড়ে গিয়েছিল, সেটা হচ্ছে ওরা আব্বুকে যখন জানানো হয়েছিল তখন বিষয়টা এমন সিরিয়াস হয়ে গিয়েছিল যে হঠাৎ করে ওর গলা কেউ ঠেসে ধরলে দেখা যায় না যে কে ধরছে, বাট গলার ওই জায়গায় যে মানুষের আঙুলের মতন ছাপ, 3টা আঙুলের ছাপ, গলায় 3টা আঙুলের ছাপ, স্পষ্টভাবে 3টা আঙুলের ছাপ পড়তো। যে চাপগুলো থেকে ওর প্রায় 1.5-2 মিনিট, ইভেন 3 মিনিটের মতন সময় পর্যন্ত ওর নিঃশ্বাস বন্ধ হয়ে থাকতো, দম বন্ধ হয়ে থাকতো। যেই সিমটমগুলো দেখে আমরা চিন্তা করলাম যে আমাদের পক্ষে আর এইভাবে করে মানে রাখা সম্ভব হচ্ছে না, এইভাবে করে যে আমরা এত বড় রিস্ক নিয়ে রাখতে পারবো না আর কাউকে না জানিয়ে। যেহেতু প্রথমে চিন্তা করেছিলাম হুজুর দেখালে বা কোনো কিছু ছোট কিছু করলে হয়তো এটা সলভ হয়ে যাবে, তখন আমরা ওর বাবার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিই। তারপর ওর বাবার বাসায় যাওয়া হয়। ওখানের কাহিনী কি কিছু তুমি বলতে চাও? তুমি বলো। তা ওখানে যখন ওর বাবার বাসায় যাওয়া হয়, ওর আব্বু এনারা বিশ্বাস করতো জিনিসগুলো, কিন্তু এইভাবে করে যে নিজেদের ফ্যামিলির মধ্যে হবে কখনো চিন্তা করতে পারে নাই। ওখানে আমরা যাই, ওখানে গেলেও একই রকম সিনড্রোম দেখা দেওয়ার পর একবার একটা তান্ত্রিক ছিল, একটা হিন্দু, তা কি যেন জটা, হয়তো তাকে আমাদের ওই অঞ্চলে জটা নামে খুব খ্যাত সে। তার কাছে যাওয়া হয়, সে গেলে বলে কি তোমার সাথে 3টা জিন আছে, তা তার মধ্যে 3টা জিন আছে, সে ছাড়িয়ে দিতে পারবে বলে আমাদেরকে কিছু রিচুয়াল দেয়।
রিচুয়াল দেওয়ার পরে কোনোভাবে সেই জিনিস যায় না, কিন্তু তার কাছ থেকে আসার পর আমাদের প্রবলেমগুলো আরও বাড়তে থাকে। আগে যেহেতু শুধু গলা ঠেসে ধরে রাখতো, এখন মানে পুরোপুরি শরীরে মারের দাগ হয় এবং পুরো শরীরের বডিতে স্ক্র্যাচের দাগ, সেটাও 3 আঙ্গুলের। এখন এইভাবে করে চলতে থাকলে কিছুদিন পর আমরা চিন্তা করি তার 1 থেকে 2 দিন পর যে এইভাবে করে আর আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তখন আমরা অন্য হুজুরের সাহায্য নিই। সেই হুজুরের নাম হচ্ছে তুফান হুজুর। সিরাজগঞ্জের ওদিকে যদি কেউ থাকে, শাহজাদপুর, সিরাজগঞ্জ, উল্লাপাড়া ওদিকে থাকলে তুফান হুজুর, তাকে সবাই চিনবে। তা এই উনার সাহায্য নিয়ে উনি সর্বপ্রথম সঠিকভাবে ওর যে প্রবলেমের জিনটা সেটাকে হাজির করতে সক্ষম হয়। তা উনি যেদিন আসে সেদিন যখন আমাদেরকে বসায়, সাধারণভাবে আমরা প্রথমে চিন্তা করি একটা হ্যাংলা পাতলা মানুষ, দেখে মনে হচ্ছে না সে হুজুর, সে কী বা করবে, এতজনে আসছে গেছে কিছু করতে পারে না। সে ওকে বসায়, বসানোর পরে প্রথমে বিভিন্ন রিচুয়ালি ডাকে, সে জিনদেরকে ডাকলে সবাইকে বলে, আশেপাশে ওর আব্বু আমি শুদ্ধ যারা থাকে সবাইকে বলে ওকে একটু শক্ত করে ধরে রাখবেন, যেতে আমাকে আঘাত করতে পারে। আমরা সবাই ধরে রাখি। তা ডাকলে কিছু রিচুয়ালি ডাকার পরে আসার পরে সে একটা লাঠি নিয়ে ওর পাশ থেকে সার্কেল করে একটা। তা সার্কেলটা করার পরে আপনার জিনকে বলে তুই এবার ঠান্ডা হ, তুই দেখ তুই এখান থেকে বেরোতে পারবি কিনা। তা তখন জিনটা ঠান্ডা হয়ে বলে কি না, আমি এখন আর বেরোতে পারবো না জায়গা থেকে। বলে তুই কে, তারপর জিনের উপর কিছু মানে টর্চার করে, জিনকে কিছুভাবে মারে, কিছু স্পেল পড়ে। বলে রাখা ভালো, এগুলো সব মুসলিম স্পেল, আমাদের সুরা টুরা এইসব পড়ে আঘাত করার পর বলে তুই কি এখন আমাদের সাথে কথা বলবি? তখন ও বলে হ্যাঁ রাজি আছি, আমি এখন আপনাদের সাথে কথা বলবো। তখন বলে তোরা কয়জন? বলে যে আমরা 3 জন। বলে যে 3 জন সব তোদের, তো ওর মুখ দিয়েই বলছে। হ্যাঁ ওর মুখ থেকে বলছে, আচ্ছা, আমার ওয়াইফের মুখ okay. থেকে বলছে যে তোরা কয়জন? তা ওর মুখ থেকে বলছে যে আমরা 3 জন। বলে যে তোরা কারা, কি পিচাস, কি ধরনের জিন? তা বলে আমরা পিচাস, বলে কিছু ধরনের জিনের কথা বলে আমরা পিচাস। এখন বলে যে তার মধ্যে জিন বলতেছে তার মধ্যে আমি মুসলমান আর 2 জন আছে, এরা 2 জন হচ্ছে হিন্দু। তা বলে হিন্দু, বলার পর বলে তোরা কি করে যাবি? বলে আমরা এই মেয়েকে ছেড়ে যাব না, যেভাবে করে সাধারণভাবে অনেকেই জানে জিনরা বলে যাব না, এই করবো না ওই করবো না, ওইভাবে বললে তখন সেই হুজুর ওই জিনের উপর আবার একটু টর্চার করে। কিছুটা টর্চার করার পরে জিনগুলো যেতে রাজি হয়। বললে হিন্দু জিন 2টা বলে সে সময় যে আমাদেরকে তো পাঠিয়েছে সেই জটা, যে জটার কাছে তোমরা গিয়েছিলা, সে জটা আমাদেরকে পাঠাইছে তোমাদের কাছে। তা বলে তাহলে তোরা চলে যা। বলে আমরা তো যেতে পারবো না, আমরা গেলে জটা আমাদের উপর অত্যাচার করবে। তখন বলে আচ্ছা তাহলে একটা কাজ কর, তোরা কালেমা পড়ে মুসলমান হয়ে চলে যা। পরে ওখান থেকে ওই জিন 2টা কালেমা পড়ে মুসলমান হয়ে কোরআন শরীফ ধরে প্রতিজ্ঞা করে চলে গিয়েছে। সাথে এই যে জিনটা আমাদের এখন স্টে করছে, এই জিনটাকেও কালেমা পড়ে কোরআন শরীফ ছুঁয়ে তবা করানো হয়েছিল যে তুই চলে যাবি। ও তবাও করেছিল, কিন্তু ওই 2টা জিন, যে 2টা হিন্দু ছিল, ওই 2টা চলে গিয়েছে, কিন্তু এ আর যায়নি। এই কিছুদিনের জন্য গেল, থাকার পরে কিছুদিন পর থেকে আবার সিনড্রোম শুরু হলো। এইবার কিছুদিন পর আবার একটা হুজুর দেখালাম আমরা, এরকম সিনড্রোম দেখতে যে এই নিঃশ্বাস মাঝে বন্ধ হয়ে আমি যায়। আবার একটা জিনিস দেখতে পেতাম যে আমার সাথে সবাই বসা, বাট আমি দেখতে পাচ্ছি কেউ একজন মানে ছায়ামূর্তি টাইপের 3 জন বা 6 জন একটা বড় প্লেট টাইপের কিছু এনে আমাকে নিয়ে যেতে আসছে। এরকম দেখে আমি চিল্লাপাল্লা করতাম, মাঝে দেখতাম যে উল্টো দিকে নামাজ পড়ছে বাট উল্টো দিকে, পশ্চিম দিকে না, উল্টো হয়ে নামাজ পড়ছে, এরকম কিছু জিনিস দেখতাম। তারপর সাউন্ড পেতাম যে কেউ আমাকে ডাকছে বাইরে আসতে, রাত্রেবেলার দিকে প্রায় 2:30-3টার দিকে, তখন দেখা যেত আমাকে ডাকছে। অনেক সময় এই সাউন্ডগুলো আমার মা বাবা বা আশেপাশে যারা থাকতো তারাও পেত, গেট খোলা হলেও আর কাউকে দেখতে পেত না। ওকে, আমরা আপনার কাছে আবারও ফিরে আসব, তার আগে ডক্টর আলিফের কাছে একটু যাব এবং তার ঘটনাটা আমরা শুনে আসব এবং তারপরে আবার আসবো। আমি দেখছিলাম পুরো সময়টা আপনারা যখন ঘটনা বলছিলেন, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, ডক্টর আলিফ খুব মনোযোগ দিয়ে আপনাদের কথা শুনছিলেন। মানে উনি তো মানে নিজের ঘটনাগুলো বলেছেন, বেশ টায়ার্ডও ছিলেন, তারপরেও আজকে একটু অসুস্থ, হঠাৎ করে হাতে একটা আঘাত পেয়েছেন। তারপরে আমি দেখলাম যে পুরো সময়টা
খুব আগ্রহ নিয়ে শুনছিলেন, মানে এটাই হচ্ছে আলিফের একটা গুণ বলবো আমি। এবং যে ঘটনা ঘটলে, কোনো ঘটনা পেলে সেটাকে যাচাই বাছাই করা এবং খুব আগ্রহ নিয়ে, মানে যারা যত বেশি ভালো লিসেনার তারা তত বেশি ভালো করে আবার ঘটনাগুলো বুঝিয়ে বলতে পারে। তো আমরা চলে যাব ডক্টর আলিফের থার্ড ঘটনায়, এবং আমি পুরো সময় দেখছিলাম যে খুব না রাসেল ভাই, আসলে সত্যি কথা বলছিলাম যে আমি যে ঘটনা এখন বলবো এইখানে আবার ইনভলভমেন্টটা কম ওনার, যেমন ওনার শরীরের উপর ভর করেছে এরকম কেসেস আমি বহু দেখেছি। যে এই জন্যই আমি দেখলাম যে খুব আগ্রহ নিয়ে আপনি শুনছেন। হ্যাঁ, বহু কেসেস আসছে যে সামন করে নিয়ে আসছে যে ভর করা জিনটাকে সরানোর জন্য। আসলে যা হচ্ছে আশেপাশে, ভূতটা হচ্ছে একটা কাপড়, আসল তো জিন। তো আমরা আসলে যেটা বলতে গেলে আর কি, যে আমার ঘটনা নেক্সট যেটা লাস্ট আমি ঘটনাটা শেয়ার করব, আসলে রাসেল ভাই সময়ের তো খালি আমার ঘড়ি এবং ওনার ঘটনা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমরা শুনি। এখন যে ঘটনা শেয়ার করবো এটা হচ্ছে আমার কাছে আসে ফেসবুকে, আপুটা হচ্ছে ফারজানা নাইম, ওনার হাজব্যান্ডের ঘটনা আর কি। ওনার হাজব্যান্ডের নামটা বলছি না, যেহেতু উনি মিডিয়াতে চাকরি করে, মিডিয়াতে কাজ করে। তো ওনার দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম বাসায় আসার, মনে করেন যে বাসায় আসার টাইমটা হচ্ছে রাতের বেলা, মোস্ট অফ দ্য কেসেস রাতের বেলা বাসায় ফিরতো। তো একটা সময় ডিসিশন হয় তারা বাসা চেঞ্জ করে, বাসাটা ছিল আগে যেখানে ছিল সেখান থেকে তারা বর্ণশ্রীতে বাসা শিফট করে। তো বাসাটা শিফট করার পর সেদিন বাসাটায় উঠে তার ননদ তার সাথে থাকতো, তার 2 ছেলে মেয়ে, সাথে একটা মেয়ে থাকতো আর কি। এবং তার হাজব্যান্ডটা মোস্ট অফ দ্য টাইম রাত দেরি করে আসতো। তো সেদিন তারা বাসা শিফট করার পর হাজব্যান্ড ছিল না, তো তাদের বাসা গোছাতে গোছাতে রাত 2:30 বেজে যায়। তো খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ে, এমন সময় থেকেই আর কি, ওই দিন থেকেই শব্দ একদম শেষ অবধি পর্যন্ত তাকে ওই বাসাতে সাফার করতে হয়, যে 1-1.5 মাস ছিল ওই বাসাতে। তো প্রথম দিন রাতের বেলা হঠাৎ করে শিলপাটার শব্দ, উপরের ফ্ল্যাট থেকে শিলপাটার শব্দ আসতেছে, এবং এত জোরে জোরে শিলপাটার শব্দ, এটা বন্ধই হচ্ছে না। ফজরের ওয়াক্ত পর্যন্ত শিলপাটার শব্দ। তো বলে যে আসলাম এই বাসায় নতুন, এই শব্দ করে যদি মানুষকে ডিস্টার্ব করে, তো কাজের মেয়েটাকে পরের সকালবেলা বলে যে তুই যা তো উপরে দেখতো কারা থাকে, ওদেরকে বলি যে যদি রাত্রেবেলা কিছু বাটাবাটি করতে, রাত্রেবেলা না বাটে। আপু তার মেয়েটাকে বলে। তো কাজের মেয়েটা উপরে যায় এবং দেখে যে উপরে কোনো ফ্ল্যাটে কেউ থাকে না, উপরটা পুরোটাই খালি। তাদেরই বাসার 5 তলাটা, মানে 6 তলাটা আন্ডার কনস্ট্রাকশন আর কি, তারা থাকতো 5 তলাতে। তো সে খুব তার বাসায় তাকে সজাগ থাকতে হয়। তো হাজবেন্ড যেহেতু রাতের বেলা দেরি করে আসবে, তাকে জেগে থাকতে হচ্ছে বাই দিস টাইম, এবং বাচ্চা থেকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। এবং তার আমি স্কিপ করে গেছি একটা ঘটনা। এর পরের দিন হাজবেন্ড বাসায় ছিল সকালবেলা, তো গোসল করে, ওয়াশরুম থেকে গোসল করে তিনি চা বানিয়ে, তো বলে যে আমি একটা মিটিং আছে, তুমি তোমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো। তো সে ওয়াশরুম থেকে বের হয়ে আসে, যে কি ব্যাপার, তুমি ওয়াশরুমের দরজা লাগাই দিচ্ছ কেন, যে কাজের মেয়েটা পরে এসে খুলে দেয়, তো ওয়াশরুমের দরজা বাইরে লাগাই দিচ্ছ কেন? বলে আমি তো বাইরে দরজা লাগাই দিইনি। বলে হ্যাঁ, লাইট অফ করে বাইরে দরজা লাগাই দিলা কেন? বলে এটা আমি করি নাই কখনো। তো উনি বুঝতে পারছিল না তখন এই বাসাতে কি হচ্ছে না হচ্ছে। এর পরের দিন ঠিক, আমি কিন্তু প্রতিদিনের ঘটনা বলছি রাসেল ভাই, ঠিক পরের দিন, সেদিন রাতের বেলা বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। ঘুম পাড়িয়ে দেওয়ার পর তিনি সজাগ ছিলেন, এবং সজাগ থাকা অবস্থায় এক পর্যায়ে তিনি ওয়াশরুমে যান, ফ্রেশ হতে যে বেরোতে যেয়ে দেখে সে যখন বেরোতে যাবে তখন তার বাথরুমের বাইরে যে দরজাটা লেগে গেছে, আর খুলছে না। সে চিৎকার করছে, কারো কোনো শব্দ নেই। আর ফ্যানের বাতাস থাকার কারণে ফ্যান ঘুরলে এরকম শব্দ পাওয়া যায় না, আর বাসায় সবাই ঘুমিয়ে গেছে। তো হঠাৎ করে তার ছোট ছেলেটা ঘুম ভাঙে, তো বলার জন্য যে বাচ্চার ঘুম ভেঙে গেছে, খালাম আপনি কোথায়? তো কাজের মেয়েটা রুমে আসার পর দেখা যায় বাথরুম ভেতরতে এসে দরজা জোরে জোরে নক করছে আর কি। তো তখন সিটকিনি খুলে দেয়, বলে কে দরজা লাগাইছে বা লাগাইলো কে? তো তখন কেউ বুঝতে পারছিল না যে আসলে ঘটছে কেন ঘটছে, কি কারণে ঘটছে, আর ঘটার কারণটা কি। তো এরপরে এরকম ঘটনাগুলো ঘটতে থাকা অবস্থায় তারা ডিসিশন নেয় যে এরকমভাবে তো থাকা সম্ভব নয় বাসাতে। আর নুপুরের শব্দটা খুব আহামরি কিছু না, ওই শিল পাটার শব্দটা প্রতিদিন হচ্ছে, বাথরুমে পানি পড়ার শব্দ, কন্টিনিউয়াসলি পানি পড়ছে। আর পরবর্তী সময় তিনি একটা কথা হচ্ছে, তিনি তাহাজ্জুদের নামাজ পড়তো আবার।
তার তাহাজ্জুদের নামাজ পড়ার পর সে ফজরের নামাজ পড়ে ঘুমাতো। এই বাসায় আসার পর থেকে তাহাজ্জুদের নামাজের সময় তিনি লক্ষ্য করলেন যে তার সাথে নামাজ যখন তিনি পড়ছেন তার সাথে কি জানি সিজদা দিচ্ছে। তো আপনি যখন জামাত পড়বেন আপনি বুঝবেন পিছনে আপনার সাথে কেউ নামাজ পড়ছে কি পড়ছে না। তিনি ওটা বুঝতে পারতেন যে তার সাথে কোনো ক্ষতি হচ্ছিল না, কিন্তু তার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। সে কোনো কিছু খাচ্ছিল না, কোথাও যাচ্ছিল না, কথা বলছিল না, সারাক্ষণ গুমুট মেরে থাকতে। হঠাৎ করে তার ননদ তার সাথে খুব খারাপ ব্যবহার করে, গালাগালি করে। এক পর্যায়ে ওই বাসার নিচে একজন লোক থাকতো, উনি বলতো যে ওনার অবস্থা তো ভালো না, এত প্রচন্ড গালাগালি করছে, আপনি এক কাজ করেন, এখানে একজন আছে তার সাথে একটু কথা বলে নেন। তো সেই লোকটা তাকে একটা পানি দেয়, পানিটা খাওয়ার পর ননদের অবস্থা কিছুটা ঠিক হয় এবং সে সাথে সাথে বগুড়া চলে যায় ফুল ফ্যামিলি সহ। বাসাটা তখনও ছাড়ে নাই। বগুড়া যাওয়ার পর তার বাবাকে বলে যে আমি এই বাসার মধ্যে অনেক কিছু ফেস করছি, রেগুলার এইসব পাটাপুতা শব্দ, দরজা, আমার ব্যালকনির সামনে দরজা প্রচন্ড দরজা ধাক্কাধাক্কির শব্দ, এইসব শব্দ আর সহ্য করা যাচ্ছে না, তুমি একটা ব্যবস্থা করো। তো বলে যে আমাদের পাশে একটা ইমাম আছে, তার সাথে একটু কথা বলো। কথা বলার পর সেই ইমাম বলল যে এই ইমাম তখন চোখ বন্ধ তার সামনে, বলে যে আপনাদের বাসায় 4টা জিন থাকে, 4টা জিনের মধ্যে একটা ভালো, বাকি 3টা খারাপ। কিন্তু আপনি কি জানেন আপনাদের বাসাটা কি মানে দক্ষিণ সাইডের নাকি? আপনাদের দক্ষিণ সাইডে কোনো রুম আছে নাকি? বলে হ্যাঁ, দক্ষিণে আমাদের রান্নাঘরটা। বলে কি যে এটার পাশে কোনো রুম আছে? বলে না, এটার পাশে কোনো রুম নাই। বলে এটা ঠিক আছে, আপনারা যত তাড়াতাড়ি পারেন ওই বাসাটা ছাড়েন, এবং ওই বাসার আসে আপনারা ওঠার আগে কি কোনো ধরনের ঘটনা ঘটেছিল কিনা? তখন বলে যে না, আমরা কোনো কিছু জানি না। বলে যে যত জলদি পারেন। এবং ঢাকায় আসার পরপরই তারা গুড নিউজটা পায় যে তার হাজব্যান্ডের অফিসের নিচে তাদের একটা ফ্ল্যাট খালি হয়, তারা সাথে সাথে ওটা শিফট করে ফেলবে। তো শিফট করেও করে ফেলার পর ওই বাসার দারোয়ানের তো প্রায় অনেক দিন যায় আর কি। তো হঠাৎ করে একদিন খবর আসে, তার দারোয়ান, ওই বাসার দারোয়ানের ওয়াইফ আবার তাদের বাসায় কাজ করতো আর কি, ছোটা বুয়া হিসাবে। তো সেই আপনার সেই বুয়া তাকে বললো যে আপা, আমি একটা খবর পেলাম ওই বাসায় আপনারা যাওয়ার পরে একটা হাজব্যান্ড ওয়াইফ তার বাচ্চা সহ উঠে আর কি। তো 15-20 দিন ছিল। 15-20 দিন থাকার পরে একদিন হঠাৎ করে হাজব্যান্ডটা তার বাচ্চাকে নিয়ে ব্যাগট্যাগ গুছিয়ে বলতেছে যে আমি আমার বাবাকে দেখতে যাচ্ছি গ্রামের বাড়িতে। তো তো বাড়িওয়ালা জিজ্ঞেস করে যে আপনার ওয়াইফ কোথায়? তো বলে যে আমার ওয়াইফকে তো আমি আগেই পাঠাই দিছি, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি, তো আমি চলে আসবো কিছুদিন পর, চাবিটা বাসায় রাখেন, হেফাজতে রাখেন। তো উনি চলে গেল। 15 দিন হয়, 20 দিন হয়, ওই বাসার থেকে কেউ কোনো নক আসে না, ওই বাসাতে কেউ মানে ওই বাসার ক্লেম করতে আসে না, ওই লোকটাও আসতেছে না। তো একদিন দরজা খুলে ভিতরে ঢুকে দেখে যে ওনাদের যে বেডরুম, সেই বেডরুমের তোষকের মধ্যে মুড়ানো তার ওয়াইফের লাশ। যে লোকটা তার ওয়াইফ ছিল, তার ওয়াইফের লাশ মুড়ানো অবস্থায়। পরে পুলিশ কেস হয়, কিন্তু এটা পরবর্তী সময় আর কিছু উনি জানেন না, কারণ উনি ওই ঘটনাটা ওই মুহূর্তে তখন বুয়ার কাছ থেকে পায় আর কি, কারণ তিনি তো বাসা ছেড়ে দিয়েছেন। এটা ছিল ঘটনা রাসেল ভাই। যদি আমি অনেক কিছু স্কিপ করে গেছি, আমার মাথায় কাজ করছে না রাসেল ভাই, ট্রাস্ট মি। হ্যাঁ, আজকে হাত ব্যথা করছে খুব। হ্যাঁ, সেই তখন থেকে এটার সাথে কি কোনো রিলেশন? আমি জানি না, বাসাতে গাড়ি থেকে নামলাম, হঠাৎ করে দেখলাম যে এবং এই যে মোবাইল ফোনটা পড়ে যাচ্ছিল, পরেও নাই, জাস্ট আমি হাতটা দিয়ে মোবাইল ফোনটা ধরতে গেলাম, আমার হাতটা এমন ভাবে মচকে গেল, আমি এখন পর্যন্ত ব্যথা নেই, এখনো ব্যথা করছে। খুবই অবাক হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, লাস্ট ঘটনা ঠিক মতো বলতে পারলাম না, স্যাটিসফাইড না কি বলে, লাস্ট ঘটনা ঠিক মতো বলতে পারিনি। হ্যাঁ, বলতে পারেন। এবং আপনি ঢোকার পরে বলছিলেন যে আজকে কোনো কিছু মনে পড়ছে না ঠিক মতন। তারপর আমি সেকেন্ড ঘটনা বেশ চেষ্টা করেছি মনে করে বলার জন্য, থার্ডটা প্রপারলি বলতে পারিনি আর কি, এই জন্য আমি এক্সট্রিমলি সরি। প্রচন্ড ব্যথা হাতে। আমরা চলে যাই আপনাদের কাছে আরেকবার। আমরা একটু বলি যে আপনারা খুব ছোট করে যদি বলি যে আপনাদের এখন আসলে কোন ধরনের সমস্যা ফেস করছেন আপনারা এই মুহূর্তে মানে এই প্রতিদিনই আপনাদের বিভিন্ন সমস্যা হয়, সেই সমস্যাগুলো বলুন, তাহলেই আমার মনে হয় যে সবাই বুঝতে পারবেন। কারণ আমরা শুরুটা শুনেছি, মোটামুটি সবাই বুঝতে পেরেছেন যে অনেকদিন ধরে এই সমস্যাটা চলছে, কিন্তু এখন ইদানিং যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো একটু বলবেন। ইদানিং যে প্রবলেমগুলো হয় সেটা দেখা যাচ্ছে, হঠাৎ বসে আছি সবার সাথে গল্প করছি, হঠাৎ করে পুরো গায়ে একদম গলা থেকে শুরু করে পা পর্যন্ত জাস্ট 3 আঙ্গুলের স্ক্র্যাচ পড়ে। আর দেখা যায় আমি কথা বলছি, আমি শুনতে পাচ্ছি যে আমি বাংলায় কথা বলছি, বাট আশেপাশে যারা থাকে তারা শুনছে যে না, আমি বাংলায় কথা বলছি না, উর্দুতেও কথা বলছি না। একটা যেটা আমি বলেছিলাম, এটা কিছুটা অ্যারাবিয়ান, এটা কিছুটা অ্যারাবিয়ান টাইপের, একটা ওল্ড অ্যারাবিয়ান, লাইক এখন থেকে 500-700 হাজার বছর
পূর্বে অ্যারাবিয়ানরা যেভাবে করে কথা বলতো ওরকম একটা অ্যারাবিয়ান বোঝা যায়, বাট এটা কোন মানে সময় সেটা এত গেস আগের করা যায় পুরনো না। যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, এটা আপনি কিভাবে বুঝলেন? এইটা বোঝা যায় কিছুটা যেরকম ইজিপশিয়ান ল্যাঙ্গুয়েজ, হুম অনেকেই তো অনেক মুভি এরকম জায়গাগুলোতে শুনেছি এইসব ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। তা অ্যারাবিয়ানটা উল্টা করে বললে যেরকম শোনা যাবে খানিকটা ওরকম, যেটা কিছু কিছু ওয়ার্ড অ্যারাবিয়ান যেগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি, যেরকম মারহাবা, হুম এই টাইপের ওয়ার্ড যেগুলো আছে, এই ওয়ার্ডগুলো কিছু কিছু ওয়ার্ড যেগুলো আমরা ডেইলি ইউজ করি এরকম ওয়ার্ডও তার সাথে থাকে। ওকে, আমি শুনেছিলাম যে আপনার পারিবারিক মানে বা আপনার সাংসারিক জীবনেও এই সমস্যাগুলো হচ্ছে, আপনার ফ্যামিলিতে অনেক ধরনের সমস্যা হচ্ছে এই আপনার এই সমস্যার কারণে। সেই সমস্যাগুলো একটু বলবেন, মানে যেগুলো থেকে আপনি একদম, যেগুলো আপনি চান না যেগুলো আর হোক, এক মুহূর্ত থাকুক, যেগুলো আপনাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে প্রতিদিন, সেইগুলো একটু আমাদের। সেটা দেখা যাচ্ছে আমি আমার প্রিয়জনদেরকে আঘাত করছি। যেমন একদিন আমি আমার মায়ের সাথে বসা, তো ও ওয়াশরুমে গিয়েছে, তো আমি ওনাকে এমনভাবে ধরছি, লাইক তার গলাটা ঠেসে ধরছি পুরোপুরি, তাকে আমি আগে ভালোভাবে ধরে গলাটা ঠেসে ধরছি, না সে সাউন্ড করতে পারছে, না সে মানে কাউকে ডাকতে কিন্তু পারছে, না এগুলো তো আমাকে এগুলো তো ছাড়াতে অনেকেই হয়, পারছে। কিন্তু আপনারগুলো একটু ডিফারেন্ট লেগেছে। যেমন আপনি বলছিলেন যে আপনি কোন, মানে আপনার বাসায় ম্যাক্সিমাম জিনিসপত্র ভাঙা, যেগুলো আপনিই ভেঙেছেন। হ্যাঁ, ম্যাক্সিমাম আর জিনিসপত্র আপনার যে পায়ে দিয়ে আঘাত করে মানে যে বিছানা ভেঙে ফেলায়, যে এই এই সমস্ত জিনিসগুলো। বিছানাগুলো যে ভেঙে ফেলা, বিছানাটা এমনভাবে ভাঙা ছিল যে দেখা যাচ্ছে মাঝখান থেকে ভেঙেছে, কাপড় চিপড়ালে যেরকম হয় একদম পুরোপুরি ওইরকম করে ভাঙা ছিল। যেটা বলতে গেলে যে রডটা থাকে বিছানার মিডলে, যে রডটা আমরা ইউজ করি, ওই রডটা কেউ যদি কাপড় ধরে টুইস্ট করে, ওরকম ভাবে সেই লোহার রড টুইস্ট করা। আর ভাঙাচোরা জিনিস ভাঙার মধ্যে বলতে গেলে এখানে সব জিনিস ভাঙে না রাসেল ভাই, যেগুলো আমার বা আমার ওয়াইফের খুব পছন্দের জিনিস, যেগুলো আমরা শখ করে কিনেছি বা অনেক দিন ধরে শখ করে আছে আমাদের সাথে, এই ধরনের জিনিসগুলো সব থেকে বেশি ড্যামেজ করে। যেমন আমার বাইক, আমার মোটরসাইকেল, ওটা ড্যামেজ করেছে একবার। হুম ইভেনচুয়ালি কেউ চিন্তা করতে পারবে না, যারা হয়তো মোটরসাইকেল চালায় বা গাড়ি চালায় তারা জানে, ইঞ্জিন সিজ হয়ে যায়, যেটা মোবিল ইঞ্জিন অয়েলের লাইনে কাদা, একদম পুরো কাদা, ময়লা কাদা, পলিথিন, স্কুল যে টাইপের কাদা যেগুলো হয় আমাদের অনেক সময় বেসিনের লাইনে জমে, ওরকম কাদা ইঞ্জিন অয়েলের লাইনে যেতে আমার বাইকের ইঞ্জিনটা সিজ হয়ে যায়। এভাবে করে ইঞ্জিন সিজ হয়ে যায়, পছন্দের ঘড়ি থাকলে ভেঙে যায়, পছন্দের ফোন থাকলে, পছন্দের কোনো কিছু থাকলে সেটা থাকবে না। আমার হাতে এখনো যে ঘড়িটা আছে, এই ঘড়িটার গ্লাসটা পাল্টানো, এই ঘড়িটা আমার ব্যাগের মধ্যে রাখা, ও প্রসেস হয়েছে, চলে গিয়েছে, পরে ব্যাগ চেক করি, খুলে ঘড়ি ভাঙা। এইভাবে করে আমাদের জিনিসপত্রগুলো ভাঙে। আর ওর প্রতিদিনের প্রবলেমের মধ্যে একটা হলো, বাথরুমে দোয়া না পড়ে ঢুকলে বাথরুমের মধ্যে প্রবলেম হবে, বাথরুম থেকে বের করতে কষ্ট হয়ে যাবে, আমাদের অনেক কষ্ট করে বাথরুম থেকে বের করতে হবে, যেহেতু বাথরুমে তেমন একটা এবং দোয়া পড়লে আরেকটা তেমন জিনিস কাজ হয় শুনেছি না। যে কোনো সময় সবসময় চোখে চোখে রাখতে হয়, হ্যাঁ। কোনো সময় আপনার মা বলছিলেন যে সবসময় চোখে চোখে রাখতে হয়। এটা দেখা যায় বাথরুম থেকে বের করব যখন, যদি বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়াটা না পড়ে বের হয়, বাথরুমের দোয়া সাথে সাথে স্ক্র্যাচ, একইভাবে না দেখে রাখলে কোনোভাবে সুইসাইড অ্যাটেম্প্ট করতে যাওয়ার মতন চেষ্টা করা, বা মনে করেন রান্নাঘরে আছে, আমি ওকে ছুঁয়ে অন্য একটা রুমে চলে গিয়েছি কোনো একটা কাজে কিছু একটা আনতে, হাতের কাছে যদি ছুরি থাকে সেটা দিয়ে সাথে সাথে নিজেকে আঘাত করতে যাওয়ার চেষ্টা করে, বা আঘাত করেও ফেলা মাঝে মাঝে। এই জন্য অনেক সময় ঘুমায় যখন, ও ঘুমানোর পরে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা আমার এক্সট্রা সজাগ থাকতে হয় ওর জন্য। দেখা যায় ঘুমিয়ে গিয়েছে, ঘুমিয়ে যাওয়ার পরে ঘুমের মধ্যে সেন্সলেস হয়ে গিয়েছে, দাঁত লেগে গিয়েছে, যেটা আমরা বাংলায় বলি দাঁত লেগে নিঃশ্বাস বন্ধ হয়ে পড়ে আছে পুরোপুরি। তখন দেখা যায় পানি ছিটা দিয়ে সেন্স আনা হয়, আনার পর আবার একটু দোয়া পড়ে, 3 কুল পড়ে, যেটা মুসলমানদের ফালাক না সিক্লাস পড়ে, ফু দিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়ে আমার প্রত্যেকদিন 2-3 ঘন্টা এরকম সজাগ থাকতো। ইভেন কোনো কাজে গেলে, ইভেন যখন এক্সাম দিতে যায়, এক্সাম দিতে যাওয়ার সময় ওর অনেক সময় স্পেশাল পারমিট নিয়ে নেওয়া লাগে, যে ওর একটু শারীরিক সমস্যা আছে বা মেডিকেল পারমিট নিয়ে, সেই ক্ষেত্রে এক্সাম হলেও কেউ না কেউ আমাদের স্টে করতে হয় ওর জন্য। আচ্ছা, যে আমাদের প্রবলেমটা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এবং এটা সব থেকে আশ্চর্যজনক বিষয় ভাই, এটা কোনো দিন রাত কোনো কিছু দেখে না। এটা যখন মন চায়, আমি একটু আগে ভাই যখন গল্প, আপনি কাহিনীটা বলছিলেন, তখন আমি হাতটা উঁচু করেছিলাম, রাসেল ভাই খেয়াল করেছিলেন কিনা জানি না, এখানে ঠিক 3টে স্ক্র্যাচ পড়েছিল। যখনই আপনাকে দেখি আমি নামিয়ে রেখেছি, রাখার সাথে সাথে একটু পরে স্ক্র্যাচটা চলে গেল। আমি তখন আর ও দেখেছিলাম। প্রথমে
হুম। কাহিনীটা বলতে পারলো না। আমি আমার ওর পিঠে পিঠে স্ক্র্যাচ স্ক্র্যাচ পড়েছে এই লেগেছে, যার মুহূর্তে। জন্য আমি আপনার মা কাহিনী বলছিলেন যে বলতে হ্যাঁ আজকে অস্থির আসার হয়ে আগেও গিয়েছি। পিঠে এরকম স্ক্র্যাচ পড়েছে। আজকে আশুরাক দিয়ে এমন একটা দাগ হয়েছে, সেটা বেত দিয়ে মারলে যেরকম হয় একদম পুরো এরকম বেত দিয়ে মারার দাগ। লাইক আজান হচ্ছে, আমি বলতেছি যে আমি আজানটা শুনতে পারতেছি না, প্রচুর কষ্ট হচ্ছে, কান চেপে ধরে আছি, এরকম হঠাৎ করে পিঠে ব্যথা করছে। মা তখন দেখলো যে আমার পিঠে আজকে পুরোপুরি বেতের দাগ, বেত যেরকম চিকন কোনো একটা বেত দিয়ে মারলে যেমন দাগ হয় ওরকম পুরো জখম হয়ে আছে। মানে আমি আসলে ওনাদের ঘটনা আরো অনেক ডিটেইলে শুনেছি এবং আমার কাছে খুব খারাপ লেগেছে, এবং আরো যত কিছু শুনেছি আমরা আরো একবার, যেহেতু আজকে সময় খুব কম, আমরা আরো একদিন শোনানোর চেষ্টা করব, এবং সেদিন হচ্ছে ওনার মাকেও আমরা স্টুডিওতে নিয়ে আসার চেষ্টা করব, এবং উনিও ঘটনা বলবেন